এখানে রাতে নাকি ভৌতিক আওয়াজ শোনা যায় বা কেউ বলে এই মন্দিরটি অভিশপ্ত। বিয়ে করে বৌনিয়া জান ধরলে পরে জমিদার আইকে দিছে, আইকে দিয়ে একদিন পরে আবার সেই বউ যে বিয়ে করছে তারা আবার দিয়ে দিচ্ছে। মাটির স্তূপে এগুলো এখন পাহাড়ের মতো আর কি উঁচা হয়ে গেছে। সে পুকুরে কেউ নামলে পরে তার কঠোর থেকে কঠোর শাস্তি দিত সে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি শতবর্ষ পুরানো, মানে 100 বছরের পুরানো জমিদার বাড়ি ও একটি মন্দিরে। প্রথমে আমি আপনাদের জমিদার বাড়িটি দেখাবো, তারপরে মন্দিরের কাছে নিয়ে যাব। চলুন আমার সাথে দেখে আসি জমিদার বাড়ি। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মহাদান ইউনিয়ন, যেখানে রয়েছে শত বছরের পুরনো ও পরিত্যক্ত এই জমিদার বাড়িটি। লোক মুখে শোনা যায় আজ থেকে 100 বছর আগে জমিদার অনাথ ঘোষ জমিদার থাকাকালে তার এই বাড়ি এবং মন্দিরটি তৈরি করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটি হচ্ছে সেই অনাথ ঘোষের জমিদার বাড়ি, যেটি আজ পড়ে রয়েছে অযত্নে অবহেলায়। হ্যাঁ, যার এককালে অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, আজ তার বাড়ি পড়ে রয়েছে অযত্নে অবহেলায় ও ধ্বংসস্তূপ হয়ে। এই জমিদার বাড়ির সূচনা হয় আজ থেকে 100 বছর আগে 19 শতকের শুরুর দিকে। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার অনাথ ঘোষ নামে এক হিন্দু জমিদার। লোক মুখে শোনা যায় 1947 সালে দেশভাগের সময় জমিদার সপরিবার সহ পাড়ি জমান ভারতে। তারপর থেকেই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এই জমিদার বাড়িটি। এই ভবনটি মনে হয় আরো নিচে ছিল, বিশেষ করে এই রুমগুলো দেখলে বুঝতে পারবেন। বর্তমানে মাটি পড়তে পড়তে, মানে মাটির স্তূপের কারণে এগুলো এখন নিচে চলে গেছে। মাটির স্তূপে এগুলো এখন পাহাড়ের মতো আর কি উঁচা হয়ে গেছে। এগুলো ছিল রুম, এইখানেও মানুষজন থাকতো, বাস করতো। বর্তমানে এই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ গুলো এভাবে মাটি চাপা পড়ে রয়েছে। ভিডিওতে আপনারা যে প্রাচীর ঘেরা গর্তগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ছিল মূলত কক্ষ বা রুম। এখানেই জমিদার তার পরিবার সহ বাস করতেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হওয়ায় মাটি পড়তে পড়তে এগুলো এখন এই গর্ত বা পাহাড়ের মতো আকৃতি হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রচুর জঙ্গল হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ হলেও এর শৈল্পিক কারুকার্য আপনাকে মুগ্ধ করবে, কারণ এর অবশিষ্ট যে ভবনটির বা দেওয়ালগুলো রয়েছে, এর কারুকার্য দেখলেই আপনি বুঝতে পারবেন যে ভবনটি কত সুন্দর ছিল। বিশেষ করে এর দেওয়ালের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে পুরা মাটির যে ইটগুলো ছিল চিকন চিকন, এই ইট দিয়ে গাঁথনি করা, যা নকশা বা ডিজাইন করা, যা দেখলেই বোঝা যায় যে ভবনটি আগে কত সুন্দর ছিল। কি ভাবছেন এর ইতিহাস হয়তো শেষ? না, এর ইতিহাস এখনো আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই দেখতে পারবেন। এখন আপনাদের আমি নিয়ে যাব সেই ভৌতিক মন্দিরে। সময় চলে যায়, ইতিহাস রয়ে যায়, কিন্তু কিছু কিছু ইতিহাস নীরবে হারিয়ে যায় ধুলোর নিচে। আজ আমরা এসেছি এমনই এক 100 বছরেরও বেশি বয়স্ক এক মন্দিরের দরজায়, যার দেওয়ালে লেখা এখনো শতবর্ষের স্মৃতি। কেউ কেউ বলে এখানে রাতে নাকি ভৌতিক আওয়াজ শোনা যায় বা কেউ বলে এই মন্দিরটি অভিশপ্ত। লোক মুখে আরো শোনা যায় আগে নাকি এই মন্দিরের পাশ দিয়ে মানুষ দিনের বেলায়ও হেঁটে যেতে পারতো না। শুধু আগে নয়, এখনো নাকি রাতেও কেউ এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায় না, কারণ এই মন্দিরের নাকি প্যারানরমাল অ্যাক্টিভিটি বা ভৌতিক কার্যকলাপ ঘটে। শুধু একা হেঁটে যাওয়া নয়, আগে নাকি মানুষ আঙুল দিয়েও এই মন্দির দেখাতে পারতো না। যদি দেখাতো তাহলে তার নাকি ক্ষতি হয়ে যেত। কি মনে করছেন তাই বলে আমি হয়তো আপনাদের এই মন্দিরটি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো না? না, চিন্তার কোনোই দরকার নেই। আপনারা শুধু ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের এই মন্দিরের ভিতরে ঢুকে দেখাবো। এর ভিতরে মানুষ এখনো ঢুকতে ভয় পায়। কি সাবস্ক্রাইব করেছেন? চলুন এবার আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। তো গাইস, আমি এখন এই মন্দিরের কাছে চলে আসছি। দেখুন অবস্থাটা, দেখুন এই মন্দিরের মানে স্থাপনার উপরে এখন অনেকগুলো গাছ উঠে গেছে, গাছ হয়ে গেছে। গাছের শিকড় গুলো দেখুন কত বড় বড়। আমি শিকড়ের নিচে দাঁড়ানো আছি। মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি মন্দিরের ভিতরে অন্ধকার অবশ্য। তো গাইস, আমরা এখন মন্দিরের ভিতরে আছি। মন্দিরের ভিতরে বিশ্বাস করবেন না, বাইরে অনেক আলো, ভিতরে অনেক অন্ধকার, কিছুই দেখা যায় না। মন্দিরটা অনেক উঁচু, কিন্তু উপরের অংশ আমি খালি চোখে ভালো করে দেখতে পারতেছি না। আপনারা ক্যামেরায় কিভাবে দেখতে পারবেন? সো এই মন্দিরের দুইটা দরজা, একটা এই পাশে আরেকটা হলো এই পাশে। একটা ছোট জানালার মতো আছে।
আর এখন যেহেতু পরিত্যক্ত মন্দিরের ভিতরে গাছের শিকড় টিকড় ঢুকে পড়েছে। ভিউয়ার্স, এই মন্দিরের ভিতরের শৈল্পিক কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। এই মন্দিরটির উচ্চতা প্রায় একটি 3 তলা বাড়ির সমান। এত উঁচু হয় আর ভিতরে অন্ধকার থাকার কারণে আমাদের 2টি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও এর ভিতরের কারুকার্য আপনাদের দেখাতে পারলাম না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এর দেওয়ালে খেয়াল করলে দেখতে পারবেন এর গাঁথনিতে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো পোড়ামাটির ইট। এই ইটগুলো বেশ পাতলা ও চিকন। এর পুরুত্ব আনুমানিক 1 থেকে 1.5 ইঞ্চি হবে। অনেক বছর ধরে এই মন্দির পরিত্যক্ত হওয়ায় এর স্থাপনার উপর বেশ কিছু বিশাল আকৃতির গাছ জন্ম নিয়েছে। এই গাছের শিকড়গুলো দেখলেই বুঝতে পারবেন যে এর আকৃতি কি বিশাল। এর মধ্যে কয়েকটি গাছের নাম আমি জানি না, তবে সবচেয়ে বড় বা বিশাল আকৃতির যে গাছটি রয়েছে সেটি হচ্ছে বট গাছ। এই গাছটির আকৃতি দেখলে মনে হয় যেন একটি বিশাল ছাতা এই মন্দিরটির উপর রাখা হয়েছে। তো আমি এই এলাকার একজন স্থানীয় চাচাকে পেয়েছি, সে আমাদের এই মন্দিরের অতীত সম্পর্কে বা মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আমাদের দিবেন। তো চাচা বলেন। আমরা ছোটবেলার থেকে দেখি এই মন্দির এই অবস্থা, ছোটবেলার থেকে দেখি এই অবস্থা। তো মন্দির 7টা পুকুরও আছে। জমিদারের 7টা সন্তান ছিল, 7 খান্তি গুছু করছে। আবার আমরা ছোটবেলার থেকে গার্জেনের কাছে শুনি যে ইন্দা বিয়ে করে বৌনিয়া জান ধরলে পরে জমিদার আইকে দিছে। আইকে দিয়ে একদিন পরে আবার সেই বউ যে বিয়ে করছে তারা আবার দিয়ে দিচ্ছে। এখন আবার তাহলে আঙ্গর তাহলে জল পড়লো নি, তাহলে বইয়ের অবস্থা হইলো নি কি, আঙ্গর অবস্থা হইলো নি কি, আর জমিদারের অবস্থা হইলো নাকি? আসলে সেটা চিন্তার বিষয়। তাই না, এই মন্দিরের অবস্থা নেলা হইলো নি। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য হলাম এখানকার স্থানীয় লোকজনদের মুখে এটা শুনে যে এই জমিদারির কালে কেউ যদি বিয়ে করে নতুন বউ আনতো তখন সেই বউকে নাকি এই জমিদারের কাছে 1 রাত রেখে তারপর নিয়ে যেতে হতো, যা সত্যিই অবাক করার বিষয়। তো লোক মুখে শোনা যায় এই জমিদারের নাকি 7টি পুকুর ছিল। 7টি পুকুরগুলোর মধ্যে এখানে হচ্ছে একটি, এই দেখুন। তো প্রতিটি পুকুরে মানে এক পুকুরে তার স্ত্রী গোসল করতো, আরেক পুকুরে তিনি গোসল করতেন, আরেক পুকুরে তার যে মানে দাস বা দাসীরা ছিল তারা গোসল করতেন। তো সিয়াম, তুমি তো এখানে অনেক স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বললা, তো এই পুকুর সম্পর্কে বা এই মন্দির সম্পর্কে তুমি কি কি জানতে পারলা সেগুলো একটু আমাদেরকে জানাও বা আমাদেরকে বলো, সেই তথ্যগুলো আমাদেরকে দাও। তো আমরা যে চাচার কাছে শুনতে পেলাম যে আমাদের এই জমিদার বাড়িটির একটি মন্দিরের সাথে আরো 7টি পুকুর ছিল। এই 7টি পুকুরের কাহিনী আমি আরো কিছু লোকদের কাছে শুনলাম, তারা আমাদেরকে কিছু তথ্য দিল। এই তথ্যগুলো হলো এমন যে আমাদের এই জমিদার বাড়ির 7টি পুকুরে একটাতে শ্রমিকরা গোসল করতো, একটাতে কৃষকরা গোসল করতো, একটাতে তার স্ত্রীরা গোসল করতো, একটাতে তার বাচ্চারা যে ছিল মানে ছেলে সন্তানরা তারা একটাতে গোসল করতো, আরেকটাতে তার কন্যা সন্তানরা গোসল করতো, এবং একটা তার নিজের পার্সোনাল পুকুর ছিল। সেই পুকুরে কেউ নামলে পরে তার কঠোর থেকে কঠোর শাস্তি দিত সে। তো আমরা স্থানীয় লোকদের কাছে এতটুকুই শুনতে পেলাম। আমরা যদি ভবিষ্যতে আরো কোনো ইনফরমেশন পাই অথবা আরো কোনো ভালো জায়গা পাই ইতিহাসের স্মরণীয় এবং অতীতে এগুলা ছিল অনেক স্মরণীয়, অনেক ঐতিহ্য বহন করে, তো আমরা নেক্সট টাইম আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করবো। জমিদারের এই 7টি পুকুরের রহস্য নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। কেউ বলে তার 7 সন্তান 7টি পুকুরে গোসল করত, আবার কেউ বলে তার পরিবারের সদস্য এবং নানা শ্রেণীর মানুষ গোসল করত। বর্তমানে 7টি পুকুরের মধ্যে 3টি পুকুরই অবশিষ্ট আছে। সময়ের বিবর্তনে এখানে আর কেউ আসে না, এখানে শুধু আসে গ্রামের কিছু কিশোর কিশোরীরা অতীতের গল্প শুনতে আর কৌতূহল মেটাতে। কিন্তু এটি এককালে ছিল ভক্তি ও ভালোবাসার চিরন্তন প্রতীক। এই মন্দিরটি শুধুই একটি পুরনো ভাঙাচোরা ইমারত না, এটি সময়ের সাক্ষী, এটি এক সময়ের সংস্কৃতির স্মৃতি। এই মন্দিরে হয়তো কেউ আর আলো জ্বালাবে না, কিন্তু স্মৃতি রয়ে যাবে ইতিহাসের পাতায়। তাই মন্দিরটিকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তো
আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইতিহাস বা ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম গাইস।